হ্যালো বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের একটি অসাধারণ কনসেপ্টের চাইনিজ লাভ স্টোরি মুভি দেখাতে চলেছি। আর কথায় আছে যে প্রথম প্রেমটি ভুল মানুষের সাথেই হয়, এমনই এক কাহিনী এই মুভিতে দেখানো হয়েছে। তো চলো জেনে আসা যাক মুভির কাহিনীটি। মুভির শুরুতেই আমাদের মুভির মেন ক্যারেক্টার জুকে দেখানো হয়, যে ছিল একটি স্কুলে ক্রীড়া শিক্ষক। আর সে সব সময় তার ভালোবাসার মানুষটিকে নিয়ে কল্পনায় ডুবে থাকতো, আর সে প্রায় সময় এমনটা করত। তাই তার স্টুডেন্টরা তাকে নিয়ে খুব হাসাহাসি করত, আর এই জন্যই সে তাদেরকে পানিশমেন্ট দেয়। আর এরপর সে তার ডেস্কের উপর একটি চিঠি দেখতে পায়, যেটা ইয়ং নামের একটি মেয়ে তাকে পাঠিয়েছিল। চিঠিটি দেখে জু বলে, কখনো ভাবিনি যে এই মেয়ে আমার প্রত্যেকটি স্মৃতির পাতায় জুড়ে থাকবে। তখনই সিন ফ্ল্যাশব্যাকে চলে আসে, আর আমাদের জুয়ের স্কুল লাইফটি দেখানো হয়। সে ছিল খুবই দুষ্টু এবং বদমাশ টাইপের ছেলে। সে প্রায় সময় তার সাথীদের সাথে মারামারি করত। তেমনি এক মারামারির সময় সে প্রথমবারের মতো ইয়ংকে দেখে, আর প্রথম দেখাতেই সে তার প্রেমে পড়ে যায়। সবাই তাকে মারতে থাকে, কিন্তু সে এক অন্য জগতে হারিয়ে গিয়েছিল। আর তাকে পানিশমেন্টের জন্য স্কুলের অফিসে ডাকা হয়, আর সেখানে ইয়ংও আসে। সে এই স্কুলে নতুন ভর্তি হয়েছিল। জু ইয়ংয়ের সাথে কথা বলতে চাচ্ছিল, তাই সে সুযোগ বুঝে ইয়ংয়ের কাছে আসে, আর ইয়ংকে বলে যে তোমার যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার কাছে চলে আসবে, তোমার জন্য আমার দরজা সবসময় খোলা থাকবে। তখন ইয়ং লক্ষ্য করে দেখে জুয়ের প্যান্ট ছিঁড়ে গিয়েছে। এটি দেখে ইয়ং বলে যে আগে নিজের দরজা বন্ধ করো। তারপর জু লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। যেহেতু ইয়ং ছিল খুব সুন্দরী, তাই জুয়ের মতো বাকি ছেলেরাও তার পেছনে লেগে থাকতো। স্কুলে সুইমিং টিমের ক্যাপ্টেন শার্ক সে তার ট্রফি দেখিয়ে ইয়ংকে ইমপ্রেস করার চেষ্টা করে। সে তাকে ডিনারের জন্য ইনভাইট করে। কথা শুনে ইয়ং রেগে যায়, আর জুকে বলে চলো এখান থেকে। আর এটা শুনে জু প্রচন্ড খুশি হয়ে ইয়ংয়ের সাথে সেখান থেকে চলে আসে। তারা স্কুলের দেওয়াল টপকিয়ে বাইরে বের হয়ে আসে। জু ভাবে তারা হয়তো ডেট করতে এসেছে, আর তখন ইয়ং বলে তার এই নতুন স্কুলের পরিবেশ মোটেও ভালো লাগে না, এজন্যই সে স্কুল থেকে পালিয়ে এসেছে। জু ইয়ংকে ইমপ্রেস করার জন্য বলে আমার একসাথে 5টা গার্লফ্রেন্ড ছিল, আর আমি একজন সুইমিং চ্যাম্পিয়ন, সবাই আমাকে চ্যাম্পিয়ন বলে। কিন্তু ইয়ং তার চাপাবাজি বুঝতে পেরে খাবারে অনেক ঝাল মিশিয়ে তাকে খেতে দেয়। পরের দিন শার্ক আবারও ইয়ংকে বিরক্ত করে। এটি দেখে জু শার্কের সাথে মারামারি শুরু করে দেয়। মারামারি শেষে জু রেস্টুরেন্টে আসে, আর ইয়ং জুকে বলে যারা মারামারি করে আমি তাদেরকে মোটেও পছন্দ করি না। তখন জু ইয়ংকে বলে তুমি শার্ককে মিথ্যা কথা বলবে যে আমরা ডেট করছি, এটা শুনলে হয়তো সে আর তোমাকে জ্বালাতে আসবে না। তখনই সেখানে শার্ক এসে জুকে আবার বিরক্ত করতে শুরু করে। তখন ইয়ং বলে আমি আর জু একসাথে ডেট করছি। এই শুনে শার্ক সেখান থেকে চলে যায়। পরদিন শার্ক আবারও জুকে বিরক্ত করছিল, কিন্তু জু বলে সে আর ফাইট করতে চায় না। এই শুনে শার্ক তাকে সুইমিং কম্পিটিশনে চ্যালেঞ্জ জানায়, আর বলে যদি আমি জিতে যাই তাহলে ইয়ং তার পিঠে একটি পোস্টার লাগাবে, আর যেটাই লেখা থাকবে শার্ক আমার বয়ফ্রেন্ড। জু কিছু বলার আগেই ইয়ং তার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নেয় এবং জুকে কম্পিটিশনের জন্য প্রস্তুতি নিতে বলে। এই জন্য জু প্রতিদিন পুরোদমে প্র্যাকটিস করতে থাকে। আর এরপর তারা আবারও স্কুল ফাঁকি দিয়ে বাইরে আসে, আর সেই দিন রেস্টুরেন্ট বন্ধ থাকায় তারা বাইরে বসে কথা বলে। ইয়ং বলে আমার ড্রয়িং খুব ভালো লাগে, তাই আমি ফিউচারে একজন ফ্যাশন ডিজাইনার হতে চাই। আর ইয়ং জুকে বলে যে তোমার সুইমিং এর প্রতি আমি বেশি ইন্টারেস্ট দেখতে পেয়েছি, তুমি কি ভবিষ্যতে সুইমার হতে চাও? তখন জু বলে আমি শুধু শার্ককে হারাতে চাই। আর তখনই সেখানে তাদের টিচার চলে আসে, আর তাদের তাড়া করে। আর যেহেতু তারা স্কুল পালিয়ে আড্ডা দিচ্ছিল, তাই তারা বৃষ্টির মধ্যে দিয়েই দৌড় মারে। জুন সম্পূর্ণ ভিজে গিয়েছিল, তাই ইয়ং জুনকে তার বাসায় নিয়ে আসে জুয়ের কাপড় শুকিয়ে দেওয়ার জন্য। সেখানে ইয়ং জুয়ের অনেকগুলো সিডি দেখতে পায়। জু বলে এগুলো আমার নয়, এগুলো আমার বন্ধু। আর ইয়ং তখন তাকে জিজ্ঞাসা করে যে কখন এগুলো ভিডিও দেখো? জু বলে আমি রাত 11টার পর থেকে দেখা শুরু করি। তারপর জু ইয়ংকে তার বাসায় পৌঁছিয়ে দেয়। পরদিন সুইমিং কম্পিটিশন ছিল। জু খুব ভালো পারফর্ম করলেও শার্ক জিতে যায়। এখন ইয়ং এসে জুকে ইনসাল্ট হওয়া থেকে বাঁচিয়ে নেয়, আর শর্ত অনুযায়ী ইয়ং তার পিঠে পোস্টার লাগিয়েছিল, আর সেখানে লেখা ছিল আই লাভ শার্ক। তারপর তারা এক বিচে ঘুরতে আসে। এখানে ইয়ং জুয়ের একটি সুন্দর ছবি আঁকে। তারা খুব ভালো একটি সময় কাটায়। আর ইয়ং তখন বলে খুব ভালো হতো
যদি সময় এখানেই থমকে যেত। আর তখন হঠাৎ সে তার বাবার গাড়ি দেখতে পেয়ে জুকে জড়িয়ে ধরে। জু তখন ভাবে হয়তো তাদের লাভ স্টোরিটা এখান থেকেই শুরু হবে। তো পরের দিন ইয়ং স্কুলে না আসায় জু তাদের বাড়িতে যায় আর দেখতে পায় যে ইয়ং এর বাবা তাদের বাড়ি ভাঙচুর করেছে। আসলে ইয়ং তার মায়ের সাথে এই শহরে পালিয়ে এসেছে আর ইয়ং জুকে দেখে সেখান থেকে চলে যেতে বলে। আর রাতের বেলা ইয়ং জুকে ফোন করে বলে যে আমি জানতাম না যে আমার বাবা আমাদের এত তাড়াতাড়ি খুঁজে পাবে। ছোটবেলা থেকেই দেখে আসছি সে ড্রিঙ্কস করে আমার মাকে প্রচুর মারধর করত, এজন্যই আমরা তার কাছ থেকে দূরে থাকি। আর আমি তোমার মতো একজন লোককে বন্ধু বানিয়ে আমি সত্যি খুব ভাগ্যবান মনে করছি, ধন্যবাদ, চলে যাচ্ছি আমি। এই বলেই ইয়ং ফোন কেটে দেয়। আর ওই রাতেই জু খুব বৃষ্টির ভিতরেও ইয়ংকে খুব খুঁজে বেরিয়েছিল, কিন্তু কোথাও তাকে খুঁজে পায়নি। এরপর কয়েক বছর কেটে যায়। জু এখন একটি কম্পিউটার সেন্টারে কাজ করে। পড়ালেখায় তেমন কোনো আগ্রহ না থাকায় সে কলেজে অ্যাপ্লাই করেনি। তার স্কুল ফ্রেন্ড তাকে বলে তাদের উচিত কলেজে অ্যাপ্লাই করা। এই বলেই সে জুকে একটি কলেজের ছবি দেখায় আর বলে তাদের এখানেই ভর্তি হতে হবে, এই কলেজের মেয়েরা সবচেয়ে সুন্দরী। আর কলেজের ছবিগুলোর মধ্যে হঠাৎ জু ইয়ংকে দেখতে পায়, অর্থাৎ ইয়ং বর্তমানে ওই কলেজের স্টুডেন্ট। আর এটি দেখে জু প্রচন্ড এক্সাইটেড হয়ে পড়ে আর সে ডিসাইড করে যে প্রচুর পড়ালেখা করে ওই কলেজে ভর্তি হবে। আর সে সবকিছু বাদ দিয়ে পড়ালেখা শুরু করে দেয়। আর তার পাশাপাশি সে তার সুইমিং প্র্যাকটিসও চালিয়ে যায়। এরপর শেষমেশ জু এবং তার বন্ধুর ইয়ং এর কলেজে অ্যাডমিশন হয়ে যায়। আর চারিদিকে প্রচুর সুন্দরী মেয়ে দেখে জু এর বন্ধু খুব খুশিতেই খুব ইমোশনাল হয়ে পড়ে। এরপর জু তার কলেজের কিছু বন্ধুদের থেকে জানতে পারে যে ইয়ং হোস্টেল থেকে পড়াশোনা করে। আর এই কয়েকদিন পর জু রাস্তায় ইয়ংকে দেখে আর ইয়ং তাকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরে। আসলে এটি ছিল জুয়ের কল্পনা, রিয়েলিটি ছিল যে ইয়ং তাকে লক্ষ্যই করেনি। আর এরপর জু ইয়ং এর কাছে গেলে ইয়ং তাকে চিনতে পারে। জুকে দেখে সে বেশ খুশি হয়। আর ইয়ং ফ্যাশন ডিজাইনে পড়ছে। ইয়ং জুকে বলে তুমি এই কলেজে কিভাবে চান্স পেলে? আর জু তখন মনে মনে বলে যে আমি তোমার জন্য সবকিছুই করতে পারি। আর এরপর জু ইয়ং এর সাথে আরো বেশি টাইম স্পেন্ড করার জন্য সে ইয়ং এর চেয়ারলেডি টিমে যোগদান করে, যেখানে সমস্ত মেয়েদের মধ্যে জু হচ্ছে একমাত্র ছেলে। আর জুয়ের এসব পাগলামো দেখে ইয়ং তাকে বলে দেয় যে তার বয়ফ্রেন্ড আছে। আর এই কথা শুনে তো বেচারা জুয়ের উপর আকাশ ভেঙে পড়ে। আর জু খোঁজ নিয়ে জানতে পারে যে ইয়ং এর বয়ফ্রেন্ডের নাম হচ্ছে হাও আর সে স্কুলের ফুটবল টিমের ক্যাপ্টেন। আর এরপরে ইয়ং জুকে বলে তোমার উচিত পড়াশোনায় এবং সুইমিং এর দিকে ফোকাস রাখা। আর জু লজ্জা করে তাকে একটি ইংলিশ বলে, কিন্তু ইয়ং তাকে বলে তোমাকে ইংলিশের দিকেও ফোকাস দিতে হবে। তখন একটি ছেলে একটি মেয়েকে তাড়া করছিল আর জু আর ইয়ং তাকে বাঁচিয়ে নেয়। পরের দিন জুয়ের ফ্রেন্ডরা জুকে বলে যে রাস্তায় ইয়ং এর সাথে দেখা হয়েছিল আর এটির উপর তার অটোগ্রাফ নিয়ে এসেছি। আর এ নিয়ে তারা খুব হাসাহাসি করে। আর ঠিক তখনই পুলিশ এসে জুকে অ্যারেস্ট করে নিয়ে যায়। দেখা যায় পুলিশ ইয়ংকেও অ্যারেস্ট করেছে। আর তারপর তারা আসল তথ্য জানতে পারে যে তাদের অ্যারেস্ট করার কারণ হচ্ছে তারা যে মেয়েটিকে বাঁচিয়েছিল আসলে সে একটি চোর ছিল। সেই মেয়েটি একটি ছেলের ব্যাগ চুরি করে পালাচ্ছিল, যাকে জুন মেরে তাড়িয়ে দিয়েছিল। এই সবকিছু জেনে তারা দুজন নিজেদেরকে নিয়ে হাসতে থাকে। আর তখন জু ইয়ংয়ের কাছে তার এবং হাওয়ের লাভ স্টোরি জানতে চায়। আর ইয়ং বলে এই কলেজের অ্যাডমিশনের দিন সে প্রচুর নার্ভাস ছিল আর হঠাৎ হাওয়ের সাথে তার ধাক্কা লেগে যায়। আর তখন হাও বলে যে এত নার্ভাস হওয়ার কিছু নেই, ভালোভাবে এক্সাম দাও, আমাদের আবারও দেখা হবে। ইয়ং এই কলেজে চান্স পায় এবং ধীরে ধীরে হাওয়ের সাথে খুব ভালো সম্পর্ক তৈরি হয়। আর এইসব শুনে জু প্রচন্ড কষ্ট পায় আর সে মনে মনে বলে আমিও খুব সেলফিশ ছিলাম, কেন আমি ইয়ংকে বুঝতে চাইনি, কেন আমি জানতে চাইনি সে কি চায়। আর এরপর জু ডিসাইড করে সুইমিং এই ক্যারিয়ার করবে। সেই হিসেবে সে খুব ভালোভাবে প্র্যাকটিস করা শুরু করে দেয়। এরপর ইয়ং এর জন্মদিনে জু ইয়ংকে ফোন করে আর ইয়ং জুকে বলে সে একটু অসুস্থ হয়ে পড়েছে, তা না হলে সে হাওয়ের সাথে বেড়াতে যেত। আর এর কিছুক্ষণ পর ইয়ো শব্দ পেয়ে বেলকনিতে আসে আর সে বাইরে অগণিত ফায়ারওয়ার্কস দেখতে পায় আর তার জন্মদিনের ইচ্ছাটা পূরণ হয়ে যায়। আর এরকমই একটি রোমান্টিক সিচুয়েশনে হোস্টেলের সবাই তাদের ভালোবাসা বিনিময় করতে থাকে। সবাই অসম্ভব সুন্দর একটি পরিস্থিতির সাক্ষী হয়। আর এই সবকিছু হোস্টেলের ছাদে দাঁড়িয়ে দেখছিল জু। আসলে জু ইয়ং এর ইচ্ছাটা পূরণ করতেই সে এসব করেছিল। আর জু তখন সেখান থেকে চলে আসছিল আর বলছিল এই সুন্দর মুহূর্তটা ইয়ং কখনোই ভুলতে পারবে না। হয়তো স্মৃতিগুলো মনে করে তার ঠোঁটের কোণায় হাসিটি ফুটে উঠবে। সেই স্মৃতির পাতায় সবাই থাকবে,
হয়তো শুধু থাকবো না আমি। আর এই কয়েকদিন পর জু লাইব্রেরিতে হাউকে দেখতে পায়। সে একটি মেয়ের সাথে হলিডেতে ঘুরতে যাওয়ার প্ল্যান করছিল। আর জু তখন বুঝতে পারে যে হাউ ইয়ং এর সাথে চিট করছে, কারণ হাউ ইয়ং কে প্রমিস করেছিল যে ফুটবল ম্যাচে জিতে গেলে সে ইয়ংকে নিয়ে হলিডেতে ঘুরতে যাবে। তো দেখা যায় যে হাউ জেনে শুনেই সেই ম্যাচটি হেরে যাচ্ছিল। আর জু এরপরে সে ইয়ংকে সবকিছু বলে, কিন্তু ইয়ং তার কথা বিশ্বাস করে না। তাই রেগে গিয়ে জু মাঠে নেমে যায়। আর ব্যাকগ্রাউন্ডে সে বলতে থাকে যে কথায় আছে, প্রথম প্রেম মানুষকে বেপরোয়া করে তোলে, আর আজ আমি তোমাকে দেখাবো আমার বেপরোয়া ভালোবাসা। এ বলেই সে ম্যাচের শেষ মিনিটে গোল করে ম্যাচটি জিতিয়ে দেয় এবং হাউকে মেরে সেখান থেকে চলে আসে। আর এরপর কয়েক বছর কেটে যায়। ন্যাশনাল টিমে চান্স পাওয়ার জন্য জু তার সুইমিং প্র্যাকটিস পুরোদমে চালিয়ে যাচ্ছে। বর্তমানে সে একটি ধনী মেয়ের সাথে রিলেশনে আছে। আর তার বন্ধুরা বলে যে মেয়েটিকে বিয়ে করে নাও, তোমার লাইফ সেট হয়ে যাবে। কিন্তু জু তাদের কথায় কান দেয় না। আর হঠাৎ একদিন সে রাস্তায় ইয়ংকে দেখে তার পিছু করতে থাকে। আর সে বুঝতে পারে যে ইয়ং এখন বর্তমানে একটি ছোটখাটো মডেল। সে বিভিন্ন অ্যাডভার্টাইজে ছোটখাটো অ্যাক্টিং করে থাকে। জু ইয়ং এর সাথে দেখা করে, বলে তুমি মডেলিং করছো কেন? আর তখন ইয়ং তাকে বলে যে ফ্যাশন ডিজাইনের জন্য অন্য দেশে যেতে হতো, কিন্তু তার বাবার অসুস্থতার কারণে তার আর যাওয়া হয়নি। আর এরপর প্রায় সময় জু ইয়ং এর শুটিং দেখতে আসতো। জু রিয়েলাইজ করে যে ইয়ং এর উচিত তার ফ্যাশন ডিজাইনে ফোকাস দেওয়া, ফ্যাশন ডিজাইন রিলেটেড কিছু জব এনে দেয়। আর এ দেখে ইয়ং ইমোশনাল হয়ে পড়ে। পরদিন ইয়ং এর এক অন্য শহরে শুটিং ছিল। জু তাকে নিতে আসে। আর হঠাৎ সেই শুটিং এর ডিরেক্টর ইয়ংকে ফোন করে বলে যে সে ইয়ং এর জায়গায় অন্য কাউকে নিয়ে নিয়েছে। আর এই কথা শুনে ইয়ং এর প্রচন্ড মন খারাপ হয়। তার মন ভালো করার জন্য জু ইয়ংকে সমুদ্র দেখাতে নিয়ে আসে, কিন্তু সেখানে মেন গেট বন্ধ ছিল। কিন্তু গেট টপকানোর জন্য জু হাঁটু গেড়ে বসে পড়ে। আর তখনই ইয়ং এর সেই স্কুলের আগের দিনগুলোর কথা মনে পড়ে যায়। ঠিক এভাবেই তারা আগেও স্কুলের দেয়াল টপকিয়ে পালাতো। আর সাগর পাড়ে এসে তারা চিৎকার করে ডিরেক্টরকে প্রচুর গালি দেয়। আর তারা একসাথে বসে স্কুলে সেই দিনগুলোর কথা মনে করে। আর ইয়ং এর মন তখন একদমই ভালো হয়ে যায়। আর তখন জু ইয়ং এর প্রতি অ্যাট্রাকশন ফিল করে। আর তখন ইয়ং নিজেকে সরিয়ে নেয়। জু তখন প্রচন্ড লজ্জাদায়ক ফিল করছিল। এভাবে এক সপ্তাহ কেটে যায়। আর জু ইয়ংকে ফোন করে তার সুইমিং কম্পিটিশন দেখার জন্য, কারণ এই ম্যাচটা ছিল জুয়ের জীবনে সবচাইতে গুরুত্বপূর্ণ, কারণ এটা হলো সেই ন্যাশনাল কম্পিটিশন। আর এরপর কম্পিটিশনের দিন বাইরে ঝড় তুফান শুরু হয়ে যায়। আর টিভিতে দেখাচ্ছিল কিছু লোক ঝড়ের কারণে এক ব্রিজে আটকা পড়েছে। আর সেখানকার পানির উচ্চতা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। আর তারা হচ্ছে সেই সব লোক যারা ন্যাশনাল সুইমিং কম্পিটিশন দেখতে যাচ্ছিল। আর জুয়ের তখন মনে হয় যে সেখানে মনে হয় ইয়ংও আটকে পড়েছে। আর সে ম্যাচের জন্য রেডি হয়ে যায়, কিন্তু সে ইয়ং এর চিন্তায় কিছুতে ম্যাচে ফোকাস করতে পারছিল না। ম্যাচ স্টার্ট হয়ে যায়, কিন্তু ইয়ং সেখান থেকে বাইরে বেরিয়ে আসে। আর ঝড় বৃষ্টির মধ্যে সে ইয়ংকে পাগলের মতো খুঁজতে থাকে এবং এক পর্যায়ে সে ইয়ংকে পেয়েও যায়। আর জু ইয়ংকে বলে তার ফোন বন্ধ থাকায় সে প্রচুর টেনশনে ছিল। ইয়ং তাকে বলে যে সে একটি ট্যাক্সির ভিতরে আটকা পড়েছিল এবং সে তার ফোন হারিয়ে ফেলেছে। আর হঠাৎ করে জু তাকে শক্ত করে জড়িয়ে ধরে আর বলে, যেদিন আমাদের প্রথম দেখা হয়েছে সেদিন থেকে আজ পর্যন্ত আমরা প্রত্যেকবার আলাদা হয়েছি এবং এইবার আমি তোমাকে আর হারাতে পারবো না। আর আমি আরো একবার তোমাকে বলতে চাই, তুমি কি আমার হবে? তুমি কি সবসময় আমার পাশে থাকবে? আর আমি সবসময় তোমার পাশে থাকবো। আর এইসব শুনে ইয়ং প্রচুর ইমোশনাল হয়ে পড়ে। আর জুকে বলে তাদের কম্পিটিশনে ফিরে যাওয়া উচিত, হয়তোবা জু আরেকটি চান্স পেয়ে যেতে পারে। এই বলে ইয়ং এগোতে শুরু করে। আর তখনই উপর থেকে কিছু একটা ইয়ং এর গায়ে পড়তে থাকে। আর জু ইয়ংকে বাঁচিয়ে নেয়, কিন্তু ওই ভারী জিনিসটা জুয়ের উপর এসে পড়ে। এতে তার হাত ফ্র্যাকচার হয়ে যায়। আগামী কয়েক বছর সে সুইমিং করতে পারবে না। এতে ইয়ং এর খুব মন খারাপ হয়। বলে, তুমি এখন সুইমিং করবে কিভাবে? তোমার চ্যাম্পিয়ন হতে হবে, স্বপ্ন পূরণ করতে হবে। জু বলে, প্রয়োজনে সুইমিং ছেড়ে দিব, সেটা বড় কোনো ম্যাটার নয়। ম্যাটার হচ্ছে তুমি অক্ষত আছো, তোমার কিছুই হয়নি। এ শুনে ইয়ং আর নিজেকে আটকে রাখতে পারে না। অবশেষে সে জুকে অ্যাকসেপ্ট করে নেয় এবং তাকে কিস করে। আর তারপর তারা একসাথে থাকা শুরু করে। ইয়ং একটি ফ্যাশন ডিজাইনিং কোম্পানিতে জব পেয়ে যায়। জু সব সময় তার খেয়াল রাখে। ধীরে ধীরে জুয়ের ইনজুরিটি ভালো হতে থাকে। একদিন ইয়ং একটি সুন্দরী ওয়েডিং ড্রেস দেখতে পায় আর বলে তারা তার বিয়েতে এই ড্রেসটি পরবে। ইয়ং তাদের জন্য রিং কিনে রেখেছিল। সে জুকে রিংটি পরিয়ে দিতে বলে আর জু তাকে সে রিংটি পরিয়ে দিয়ে বলে সবকিছু ঠিক হয়ে গেলে সে তাকে
ডায়মন্ড রিং কিনে দিবে। এরপর জু চেক আপের জন্য ডক্টরের কাছে আসে। ডক্টর তাকে বলে যে জু সবকিছু স্বাভাবিকভাবে করতে পারলেও প্রফেশন সুইমিং করতে পারবে না। আর এই কথা শুনে জুয়ের সমস্ত আশা নিমিষেই শেষ হয়ে যায়। সে একদম ভেঙে পড়ে আর সে ভিন্ন জায়গায় জবের অ্যাপ্লাই করেও জব খুঁজে পায় না। আর তাদের অর্থনৈতিক অবস্থা দিন দিন খারাপ হতে থাকে। আর ইয়ংয়ের যেহেতু জব ছিল তাই সে বাড়ি ভাড়া সহ অন্যান্য খরচ বহন করে। আর এই ব্যাপারটা জুয়ের কাছে মোটেও ঠিক মনে হয় না। একদিন ইয়ং জুকে শপিং মলে নিয়ে আসে, তাকে টি শার্ট ট্রায়াল দিতে বলে। জু দেখে শার্টের পিছনে তার ছবি। তাদের স্কুল লাইফের সময় ইয়ং তার জন্য এই ছবিটি এঁকেছিল। ইয়ং এর এই ডিজাইনটা কোম্পানি পছন্দ করে, তাই এই ডিজাইনের প্রোডাক্ট লঞ্চ করে। ইয়ং তাদের জীবনে খুশি থাকলেও জু তাদের ফিউচার নিয়ে অনেক টেনশনে ছিল। এরপর একদিন জুয়ের বন্ধুরা গেট টুগেদার করে। তার এক বন্ধু খুব শীঘ্রই বিয়ে করবে আর তারা জুকে বলে বিয়ে করে নিতে, কিন্তু জু বলে বর্তমানে তার কোনো জব নেই, এখন সে বিয়ের জন্য প্রস্তুত নয়। আর এই কথা শুনে তার বন্ধুরা খুবই হাসাহাসি করে। এজন্য জুয়ের খুব মন খারাপ হয়। আর ইয়ং তাকে বলে যে তাদের খুব শীঘ্রই বিয়ে করে নেওয়া উচিত। আর জু বলে তার কোনো জব নেই আর ইদানিং ভাগ্যটাও তার সাথে নেই, তাই তাদের এখন বিয়ে করা মোটেও ঠিক হবে না। আর এর কিছুদিন পর ইয়ং এর বাবা মারা যায়। জুয়ের সকল বন্ধুরা সেটি দেখতে আসে। জুয়ের বন্ধু জুকে ফিউচার প্ল্যানের সম্পর্কে জিজ্ঞেস করে। আর জু বলে যদি আমার সেদিন ইয়ং এর সাথে দেখা না হতো তাহলে আমার ইনজুরিটাও হতো না আর আমার ক্যারিয়ারটাও নষ্ট হতো না, তাই এখন আমার খুব অনুশোচনা হচ্ছে। জুয়ের কথাবার্তা ইয়ং শুনতে পায়। ইয়ং খুব কষ্ট পেয়ে বলে যে আমার বাবাও ঠিক তোমার মতোই আমার মাকে সবসময় দোষারোপ করত। বিয়ের পরেও তারা কখনো একসাথে থাকেনি এবং আজ বাবার মৃত্যুর দিনেও মা তাকে দেখতে আসেনি। আসলে আমার সাথে দেখা না হলে তুমি একটি বড় সুইমার হতে। তুমি বলেছিলে যে আমাকে কখনোই কষ্ট দেবে না, কিন্তু আজ তুমি আমার হৃদয় ভেঙেছো। এরপর রাতের বেলা জু ইয়ং এর কাছে ক্ষমা চায়। জু বলে সে এখন থেকে ইয়ং এর কথা শুনবে এবং ক্রিয়া টিচার হওয়ার জন্য প্রস্তুতি শুরু করবে। ইয়ং বলে তার অন্য এক দেশে ট্রান্সফার হয়ে গিয়েছে, সে নেক্সট উইকে চলে যাবে। জু তার সাপোর্ট করে আর বলে আমি তোমার অপেক্ষায় থাকবো, কোনো মেয়ের দিকে তাকাবো না। আর হঠাৎ জু লক্ষ্য করে দেখে যে ইয়ং জুয়ের পরানো আংটি আঙ্গুল থেকে খুলে ফেলেছে। এ দেখে জুয়ের চোখে পানি চলে আসে। সে তার ভুলের জন্য বারবার ক্ষমা চায়। ইয়ং বলে আমি আমার মা বাবাকে খুব কাছ থেকে দেখেছি, অনুশোচনার জন্য তারা কখনোই এক হতে পারেনি। জু বলে আমি সারা জীবন তোমার সাথে থাকতে চাই। ইয়ং বলে আমিও চাইতাম, কিন্তু তোমার মনের কথাগুলো জানার পর আর হয়তো তার সম্ভব হবে না। আর এরপর ইয়ং তাকে ক্রিয়া শিক্ষক হওয়ার প্রস্তুতি নিতে বলে, বলেই সে সেখান থেকে চলে যায়। এবং যাওয়ার আগে জুয়ের জন্য একটি চিঠি লেগে যায়। সে লেখে, প্রিয় জু, হয়তো আমার জন্য তুমি অনেক কষ্ট পেয়েছো, কিন্তু মানসিক অসুস্থতা তার চেয়ে কম নেই। আমাদের সেই রোগে আক্রান্ত হওয়া মোটেও উচিত হবে না। আসলে অনুশোচনা আমার হচ্ছে, স্কুলে তোমার সাথে এত বেশি টাইম স্পেন্ড করা আমার উচিত হয়নি, কলেজে আমাকে সব সময় তোমার প্রোটেক্ট করা উচিত হয়নি, তাহলে হয়তো আমাদের আর একসাথে থাকতে হইতো না। আর আমার জন্য তোমার লাইফ নষ্ট হয়েছে, এটা মনে করলেই নিজেকে খুব অপরাধী মনে হয়। আর শুধু একটাই অনুশোচনা, যদি আমরা আবার সেই স্কুল লাইফ থেকে লাইফটি শুরু করতে পারতাম। আর এরপর সিন রিয়েল টাইমে চলে আসে। জু এখন একটি স্কুলের ক্রিয়া শিক্ষক। সে তার ডেস্কের উপর ইয়ং এর বিয়ের কার্ড দেখতে পায়। তার লাইফে সবকিছুই ঠিক ছিল, কিন্তু শুধু ইয়ং এর স্মৃতিগুলোই তাকে কষ্ট দিচ্ছিল। সে ইয়ংকে শেষবারের মতো দেখতে চায়, তাকে বিদায় জানাতে চায়। তার এই অবস্থা দেখে তার বন্ধুরা একটি বোট ভাড়া করে। তারা নদীর মাঝে পার্টি করে। আর তখন জু সেই রিং এর বক্সটি দেখে, যেটি ইয়ং যাওয়ার আগে রেখে গিয়েছিল। আর সে বক্সের ভিতরে একটি চিরকুট দেখতে পায়। আর সেই চিরকুটে লেখা ছিল, এই মানুষটি অসাধারণ, এর খেয়াল রাখবে। অর্থাৎ ইয়ং এই চিরকুটটি ইয়ং এর ভবিষ্যৎ বইয়ের জন্য লিখেছিল। এ দেখে জু কান্নায় ভেঙে পড়ে। আর সে ডিসাইড করে যে শেষবারের মতো হলেও ইয়ং এর সাথে সে দেখা করবে। এখনই সে তার বন্ধুদের নিয়ে নদীতে লাফিয়ে পড়ে এবং ইয়ং এর বিয়েতে চলে আসে। মানে জু এর বন্ধুরা ইয়ং এর বন্ধুদের বাইরে নিয়ে যায়। জু রুমে ঢুকে ইয়ংকে দেখতে পায়, খুব সুন্দরী এবং খুশি দেখাচ্ছিল। তাকে খুশি দেখে জু নিজেও খুশি হয়ে যায়। বলে আমি খুব বোকা ছিলাম, ভবিষ্যতের কথা চিন্তা করে বর্তমানকে নষ্ট করেছি। আমি এখন আর অনুশোচনা করি না। আর তোমাকে ভালোবাসাটা ছিল আমার জীবনের এক ঐতিহাসিক অধ্যায়। তোমাকে বলতে চাই, আমার জীবনের সবচেয়ে সেরা জিনিসটা হচ্ছে তোমার সাথে দেখা হওয়াটা। এই বাচ্চা সুলভ জুকে ম্যাচিউর হতে সাহায্য করেছো। পুরো কৈশোর সময়টাই এলোমেলো, কিন্তু ওই স্মৃতির প্রত্যেকটা পাতা জুড়ে তোমার নাম লেখা ছিল। আমি যদি আরো একটু আগে ম্যাচিউর হতে পারতাম, তাহলে হয়তো তোমাকে আর হারাতে হতো না। তোমার হাসি মাখা মুখটা এবং কান্নায় ভেঙে পড়া মুখটা
দুইটাই দেখেছি। আজ আমি সেই মুখটা আরো একবার দেখতে এসেছি, যেটা আর কখনোই আমার হবে না। ধন্যবাদ তোমাকে আমার লাইফে আসার জন্য। ইয়ং বলে, জু, আমাদের জীবনে অনেকেই এসেছে। ইয়ং জুকে বলে, জু, আমাদের জীবনে অনেকেই আসে, কিন্তু প্রথম ভালোবাসার মতো আর কেউ দ্বিতীয়বার আসে না। ধন্যবাদ আমাকে 15টি বছর আগলে রাখার জন্য। আমরা দুইজন দুই আলাদা লাইফে প্রবেশ করছি। কথা দাও তুমি কখনোই আর অনুশোচনা করবে না, লাইফটা হ্যাপিলি উপভোগ করবে। এ বলে তারা হ্যান্ডশেক করে একে অপরকে বিদায় জানায়। আর এই গল্পটি আমাদের শেখায় যে এক হয়ে গেলেই পূর্ণতা হয় না, তাহলে বিচ্ছেদ নামে শব্দটি আর আসতো না। মুভিটি সেখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, ভিডিওটি আশা করি সকলের কাছে অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন। আর যদি এমনই অসাধারণ কনসেপ্টের মুভি অথবা ড্রামা দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো মুভি অথবা ড্রামা এক্সপ্লেনে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।